হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এনসিইআরটি থেকে বায়োটেকনোলজি পড়ব নিট 2025 এর জন্য। নিট এক্সাম আর মাত্র আমাদের 20 দিনও বাকি নেই। হ্যাঁ, খুব ভালো করে আমাদের এনসিইআরটি পড়তে হবে। আমরা জানি নিটের মোট 720 নম্বরের মধ্যে 360 নম্বর বায়োলজি হোল্ড করে আছে। তাই বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার বায়ো, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। আজকে আমরা এই বায়োটেকনোলজি প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিটের পার্সপেক্টিভে। অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস আর একটা হলো অ্যাপ্লিকেশনস অফ বায়োটেকনোলজি। আজকের ক্লাসে আমরা বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসেস পড়বো। এবং দেখো, সব থেকে মজার ব্যাপার, এই চ্যাপ্টারটা পড়লে মোটামুটি এখান থেকে কিন্তু তোমাদের 10 থেকে 12টা কোশ্চেন কমন আসবে, মানে মোটামুটি 40 থেকে 50 নম্বর এই চ্যাপ্টার থেকে আসতে পারে এবং আসার যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে প্ল্যান্ট ফিজিওলজি 3টে চ্যাপ্টার বা অ্যানিম্যাল ফিজিওলজি 6টা চ্যাপ্টারের যা ওয়েটেজ, এই দুটো চ্যাপ্টার মিলে কিন্তু সেম ওয়েটেজ। সুতরাং খুব ভালো করে মন দিয়ে শোনো এবং আশা করি তোমরা সব কোশ্চেন কমন পাবে। তাহলে কি বলছি দেখো, এনসিইআরটি থেকে আমরা পড়ি। তাহলে বায়োটেকনোলজি বেসিক্যালি বায়ো মিনস লিভিং অর্গানিজমস, আর টেকনোলজি কথাটা হচ্ছে টেকনিক থেকে এসেছে। তো বায়োটেকনোলজি মানে হলো টু একটা এমন একটা প্রসিডিওর which can help us to modify human and its environment for the purpose of health। আচ্ছা, আমাদের নিজেদের সুবিধের জন্য আমরা হিউম্যান বা তার পারিপার্শ্বিক এনভায়রনমেন্টকে আমরা চেঞ্জ করতে পারি ইউজিং দ্য লিভিং অর্গানিজম। তাহলে এর কিছু, এই প্রথম বায়োটেকনোলজি ওয়ার্ডটা প্রপোজ করেছিল ইএফবি, যেটা হলো ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি। এবং তাদের যে ডেফিনিশন অ্যাবাউট বায়োটেকনোলজি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স like organisms, cells, parts, and thereof molecular analogues of um, uses of molecular analogues for the service and product। তাহলে বায়োটেকনোলজিকে আমরা দুভাবে ইউজ করতে পারি, কোনো সার্ভিস হিসেবে ইউজ করতে পারি বা কোনো প্রোডাক্ট হিসেবে ইউজ করতে পারি। তাহলে বায়োটেকনোলজির ট্রেডিশনাল ইউজ কি আছে? কার্ড মেকিং, যে দুধ থেকে যে দই তৈরি ইউজিং দ্য ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, এটা একটা বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন। আবার ইডলি তৈরি করা হয় বা ছানা ভাটুরার যে ভাটুরা তৈরি করা হয়, এগুলো সবই কিন্তু ট্রেডিশনাল ইউজ অফ বায়োটেকনোলজি। আর মডার্ন পার্সপেক্টিভে আমরা দেখতে পারি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও, বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, আইভিএফ, ডিএনএ ভ্যাকসিন বা জিন সিনথেসিস, হ্যাঁ, বা তোমার রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টিভ জিন, যেটাকে জিন থেরাপি বলতে পারো। এছাড়া অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন তৈরি করা লার্জ স্কেলে, এই সবগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি। তাহলে দেখো, প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি বেসিক্যালি দুই রকম হতে পারে, একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটা বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইজ দ্য টেকনিক হুইচ অল্টার দ্য কেমিস্ট্রি অফ জেনেটিক মেটেরিয়াল লাইক ডিএনএ আর আরএনএ। হ্যাঁ, এবং এর ক্ষেত্রে ডিএনএ বা আরএনএটাকে চেঞ্জ করে যেটা করা হয়, একটা রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি করা হয়। আর বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, ইট ইজ দ্য মেনটেন্যান্স প্রসিডিওর অফ স্টেরাইল কন্ডিশন সো দ্যাট অনলি ডিজায়ার্ড অর্গানিজম ক্যান বি ইউজড ফর দি ম্যানুফ্যাকচার অফ অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, এনজাইম, এটসেট্রা। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি হয়, এটা যে বাইপ্যারেন্টাল রিপ্রোডাকশন, দুজন প্যারেন্টের আসে তোমার জার্ম সেল, স্পার্ম এবং ওভাম, এবং সেগুলো ফিউজ করে একটা জাইগোট তৈরি করে, হুইচ ইজ হাইব্রিড স্ট্রাকচার। এরপর দেখো, এই যে এটা হতে পারে তোমার ডিজায়ারেবল কিছু ক্যারেক্টার থাকতে পারে বা আনডিজায়ারেবল ক্যারেক্টার থাকতে পারে। অ্যান্ড বায়োটেক ক্যান সলভ দিস প্রবলেম। ইট ক্যান আইসোলেট ডিজায়ার্ড জিন, ইট ক্যান ইন্ট্রোডিউস ইনটু দ্য হোস্ট ফর দি প্রসেস অফ মাল্টিপ্লিকেশন। তাহলে ডিজায়ারেবল জিন, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যদি আমরা ডিজায়ারেবল জিনের মধ্যে থেকে একটা পার্টিকুলার সেগমেন্টকে কাট করি, যেটা আমাদের ডিজায়ার্ড জিন বা যেটা অ্যালেন পিস অফ ডিএনএ, অ্যান্ড হুইচ ক্যান হেল্প ইন ট্রান্সফার ইনটু এ ভেক্টর, হ্যাঁ, তখন আমরা একটা রিকম্বিনেন্ট ভেক্টর পাবো। এরপর সেটাকে যদি হোস্টের বডিতে ট্রান্সফার করা হয়, সেটাকে আমরা ট্রান্সফরমেশন বলবো। তারপর হোস্ট যখন মাল্টিপল কপি তৈরি করবে, তখন আমাদের এই ডিজায়ার্ড জিনটার অনেকগুলো কপি তৈরি হয়ে যাবে। এই প্রসেসটাকে আমরা বলবো জিন ক্লোনিং। জিন ক্লোনিং এর কি কি স্টেপ আছে দেখো, এর পারপাস হচ্ছে মেকিং মাল্টিপল কপিজ অফ টেমপ্লেট ডিএনএ। তাহলে এর স্টেপস গুলো হচ্ছে আইসোলেশন অফ ডিজায়ার্ড জিন, কনস্ট্রাকশন অফ রিকম্বিনেন্ট ভেক্টর, থার্ড হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য হোস্ট, দ্যাট ইজ ট্রান্সফরমেশন, ফোর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ আর ডিএনএ, অ্যান্ড ফিফথ হচ্ছে হোস্ট মাল্টিপ্লাই করে কপিটাকে বাড়াবে। তাহলে দেখো, হিস্ট্রিক্যাল অ্যাসপেক্ট যদি আমরা দেখি, 1972-তে হারবার্ট বয়ার অ্যান্ড স্ট্যানলি কোহেন, এরা প্রথম
এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা ইন্ট্রোডিউস করলেন, এবং এখানে এসেছিল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন যেভাবে ডেভেলপ করে। আমরা জানি যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা নিজস্ব জেনেটিক মেটেরিয়াল আছে যেটাকে আমরা নিউক্লিয়েট বা জেনোফোর বলবো, এছাড়া থাকে কিছু প্লাজমিড। হ্যাঁ, এই প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকতে পারে। এবার ধরো সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া নেওয়া হলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস দিয়ে তার আমরা ওই ইয়েটাকে প্লাজমিডের জিনটাকে কাট করলাম, এবার সেই ডিজায়ার্ড জিনটাকে আমরা অন্য একটা ভেক্টরের মধ্যে বা সেটা প্লাজমিড হতে পারে তার মধ্যে ইন্ট্রোডিউস করলাম, যে রিকম্বিনেন্ট ভেক্টর বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। তারপর সেটাকে অন্য একটা ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করা হলো, যেটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন। হ্যাঁ, এরপর সেই ট্রান্সফরমেশন ইকোলাই ব্যাকটেরিয়াটা যখন কপি তৈরি করবে তখন ওটারও মাল্টিপল কপি তৈরি হবে আমাদের ডিজায়ার্ড জিনের। এইভাবে কিন্তু প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল যে কিভাবে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারি। তাহলে দেখো রেস্ট্রিকশন এনজাইম এটা একটা ইম্পর্টেন্ট টুল। হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে বায়োটেকনোলজি একটা খুব ইম্পর্টেন্ট টুল। এটাকে আমরা কেমিক্যাল সিজার বা মলিকুলার সিজার বা কেমিক্যাল নাইফস বলা হয়। এটা বেসিক্যালি পাওয়া যায় প্রোক্যারিওটস অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে। 900 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হ্যাভ বিন আইসোলেটেড ফ্রম 230 স্ট্রেনস অফ ব্যাকটেরিয়া। 230 স্ট্রেনস অফ ব্যাকটেরিয়া থেকে এরকম 900টা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আইসোলেটেড হয়েছে। তাহলে ইকোলাই কি করবে? ইকোলাই তার ডিফেন্স পারপাসে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে ইউজ করে। তাহলে প্রথম 1963-তে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিসকভার্ড হয়েছিল, এবং যখন একটা ব্যাকটেরিয়া ফাজ, যখন একটা ভাইরাস যখন সেটা একটা ব্যাকটেরিয়াকে অ্যাফেক্ট করে, যেটা তোমার ইকোলাই ডিফেন্সে কাজে লাগে। ইকোলাইয়ের ক্ষেত্রে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে আর মিথাইলেজ আছে। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ক্যান কাট দ্য জেনেটিক মেটেরিয়াল অফ ব্যাকটেরিয়াফাজ and methylase can add the methyl group to modify it. তাহলে ফার্স্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে hint 2, it can recognize 6 base pair sequence। আচ্ছা, এরপর আমরা দেখি নেমিং অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করে হয়। যেমন ধরো সাপোজ ইকো আর ওয়ান একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম, তাহলে ইকোর মধ্যে প্রথম ইটা হচ্ছে ইকো এসচেরিচিয়া কোলাই, তার ইটা, আর কোটা এসছে কোলাই স্পিসিস থেকে, আর হচ্ছে তা ওই ব্যাকটেরিয়ার স্ট্রেন নেম, আর ওয়ানটা হচ্ছে একটা রোমান নেম অর্ডার্ড ইন হুইচ এনজাইমস আর আইসোলেটেড। হ্যাঁ, এর মধ্যে জেনাসের যেটা প্রথম ইটা ক্যাপিটাল এটা দিতে হবে। হ্যাঁ, হিন্টুর ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, তাহলে হিন্ট। হ্যাঁ, তো এইচটা হচ্ছে হিমোফিলাস, আইএনটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জির আইএন, আর ডিটা হচ্ছে স্ট্রেন নেম, আর টুটা রোমান টুটা হচ্ছে অর্ডারটাকে মেনশন করছে। আচ্ছা, এবার আমরা দেখবো টাইপস অফ রেস্ট্রিকশন ইন দ্য নিউক্লিয়াস। ইট ক্যান অন দ্য বেসিস অফ দ্য কাটিং nature of the cutting side of the restriction in the nucleus, it can be of two types. It can cut at the center of the recognition sequence, or it can cut away from the center. তাহলে দেখো দুরকম হতে পারে, যেমন আমরা দেখতে পাচ্ছি এটা ব্লান্ট এন্ড কাট বা ফ্লাশ এন্ড কাট হতে পারে, আবার একটা স্টিকি এন্ড বা কোয়েসিভ এন্ড কাট হতে পারে, which can facilitate the action of DNA ligase. আচ্ছা, both foreign DNA and vector should be cut with the same restriction endonuclease, that is to produce the same kind of sticky ends. আচ্ছা, নিউক্লিয়াসেস দেখো, নিউক্লিয়াস হচ্ছে বেসিক্যালি কাট দ্য স্ট্র্যান্ড অফ নিউক্লিক অ্যাসিড, এটা এক্সোনিউক্লিয়াস বা এন্ডোনিউক্লিয়াস হতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা কি করব, ওয়ার্কিং অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা হচ্ছে ইট ক্যান স্ক্যান ডিএনএ, ইট ক্যান রিকগনাইজ রেস্ট্রিকশন সাইট আর রিকগনিশন সিকোয়েন্স, ইট স্টিক টু রেস্ট্রিকশন সাইট for the purpose of cutting the DNA. It can break the sugar phosphate bond recognition sequence. It is palindromic in nature. Enzyme EcoR1, it can recognize the sequence 5' GAATTC 3' অথবা C হচ্ছে CTTAAG 5' এরকম হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিতিন দাস, তাহলে এখানে এই যে কি করেন মালায়ালাম, এগুলো হচ্ছে সব হচ্ছে। আবার ব্যাম H1 এর ক্ষেত্রে দেখো GGA TCC CCT AGG, এগুলো সব প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, যেগুলো ব্যাম H1 যে সমস্ত সিকোয়েন্সে রিকগনাইজ করে। তাহলে আমি এখানে নিতিন বা ড্যাড বা মম কিংবা মালায়ালাম এগুলো আমরা দেখিয়েছি, এগুলো হচ্ছে সব প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের এক্সাম্পল, মানে সামনে থেকে পড়লে বা পিছন থেকে পড়লে একই রকম মিনিংটা থেকে যায়। টুলস ফর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ডিএনএ ম্যানিপুলেটিং এনজাইম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তো আমরা বললাম। এছাড়া আছে পলিমারেজ বা লাইগেজ। লাইগেজ হচ্ছে এটা তোমার ফসফোর ইয়েকে লাইগেট করে, ফসফোরাসটা বন্ড তৈরি করে। এছাড়া ভেক্টর হতে পারে বা হোস্ট অর্গানিজম হতে পারে। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তিনটে বেসিক স্টেপস আছে। কি কি দেখো, এক নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ দ্য ডিজায়ার্ড জিন, সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডিজায়ার্ড জিন টু হোস্ট, থার্ড হচ্ছে মেনটেনেন্স অফ ইন্ট্রোডিউসড ডিএনএ ইন দ্য হোস্ট অ্যান্ড ইটস ট্রান্সফার টু প্রোজেনি।
ভেক্টর দেখো কি বলছে, এটা একটা ক্যারিয়ার মলিকিউল, ইট ইজ ইউজ ফর দ্য ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল। প্রপার্টিজ কি বলছে, ওরিথ সিকোয়েন্স থাকবে, অরিজিন অফ রেপ্লিকেশন সিকোয়েন্স ফ্রম হোয়ার রেপ্লিকেশন ক্যান বি স্টার্টস, হাই কপি নাম্বার আছে যেমন প্লাজমিড, ব্যাক, ইয়াক এগুলো আছে। আচ্ছা, ক্লোনিং সাইট রয়েছে, ক্লোনিং সাইটস অফ মেনি এনজাইম, ক্লোনিং সাইট অফ ইচ এনজাইম কিছু থাকবে। সিলেক্টেবল মার্কার, সিলেকশন অফ ট্রান্সফরমেন্ট ফ্রম নন ট্রান্সফরমেন্ট, এক্সাম্পল হচ্ছে অ্যান্টি রেজিস্ট্যান্স জিন এটা থাকছে। আচ্ছা, এবার দেখো ইন্ট্রোডিউস ফরেন ডিএনএ ইন্টু BAM-H1 সাইট অফ টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। তাহলে আমরা যদি একটা রিকম্বিনেন্ট ভেক্টর তৈরি করি, অ্যাম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন জিন একটা এর মধ্যে আছে, এবার ফরেন ডিএনএটাকে যদি আমরা ইনসার্ট করাই তার মধ্যে, হ্যাঁ, তাহলে একটা রিকম্বিনেন্ট ভেক্টর পাবো। সেই রিকম্বিনেন্ট ভেক্টরটাকে আমরা যদি একটা ট্রান্সফরমেশন করাই, হ্যাঁ হ্যাঁ, তাতে আমরা দেখতে পাবো যে অ্যাম্পিসিলিন মিডিয়ামের মধ্যে যদি দিই তাহলে এটা বেঁচে থাকবে, হ্যাঁ, যদি একটা বিটাও বেঁচে থাকবে, কিন্তু সিটা বেঁচে থাকবে না, কারণ সিটার মধ্যে এটা ট্রান্সফর্ম হয়নি। টেট্রাসাইক্লিন মিডিয়ামের মধ্যে দিলে এটা মারা যাবে, কিন্তু বিটা বেঁচে থাকবে, কারণ বি এর মধ্যে ওই টেট্রাসাইক্লিনটা আছে। তাহলে এইভাবে দেখিয়েছি, দেখো এটা একটা ভেক্টর, এটা একটা প্লাজমিড, প্রথম কথা PBr322, এটা পি ফর হচ্ছে প্লাজমিড, আর বিআর হচ্ছে বলিভিয়া অ্যান্ড রড্রিজ দুজন সায়েন্টিস্টের নাম। তাহলে এখানে দেখো কতগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওজের কাটিং সাইট আছে, PHT1, PVE1, EcoR1, CLA1, HINT3 1, এরকম HINT3, BAM-H1, হ্যাঁ, তারপর হচ্ছে SAL1, PAVU2, এইরকম অনেকগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওজের কাটিং সাইট এর মধ্যে থাকছে। আচ্ছা, এর লিমিটেশন কি আছে, যেমন এটা একটা কনভার্সন প্রসেস, বিকজ ইটস এ টু স্টেপ প্রসেস। তাহলে পিইউসি বা ইউসি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, পি মানে হচ্ছে প্লাজমিড। তাহলে এর মধ্যে দেখিয়েছি এর মধ্যে কি কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওজের কাট সাইট আছে, EcoR1 আছে, BAM-H1 আছে, SMA1 আছে, HINT3 আছে, হ্যাঁ, বা ল্যাকজেট থাকছে একটা, বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি করবে যেটা এক্স গ্যাল, যেটা ক্রোমাটোগ্রাফিজেনিক সাবস্টেন্স, এটা ব্লু কালার দেবে, ব্লু হোয়াইট একটা সিলেকশন পাবে। আচ্ছা, আবার এখানে একটা ফরেন ডিএনএ থাকবে, যেটা তোমার ফরেন ডিএনএর মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন থাকবে, এটাও তোমার এ তৈরি করবে, এটা ব্লু হোয়াইট কলোনি তৈরি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লু হোয়াইট কলোনি, তাহলে ব্লু কলোনিগুলো হচ্ছে নন রিকম্বিনেন্ট আর হোয়াইট কলোনিগুলো হচ্ছে রিকম্বিনেন্ট, এইভাবে আমরা তাদের আইসোলেট করতে পারবো। আচ্ছা, ভেক্টর ফর ক্লোনিং জিনস ইন প্ল্যান্টস, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স ইউজ করি। এখানে টিডিএনএ বা টিআই প্লাজমিড ইউজ করা হয়, উইচ ইজ কল্ড অ্যাজ দ্য টিউমার ইন্ডিউসিং প্লাজমিড। এরপর এটাকে আমরা ইনসার্ট করাবো ফর দি পারপাস অফ ক্রাউন গল ডিজিজ, যেটা একটা ডাইকট প্ল্যান্টের মধ্যে, হ্যাঁ, এবং ডাইসাম ব্যাকটেরিয়া ফর রিমুভ দ্য টিডিএনএ, রিপ্লেস ইট উইথ দ্য ডিজায়ার্ড ডিএনএ। এরপর সেটাকে আমরা প্ল্যান্টের মধ্যে ইনসার্ট করাবো। এছাড়া ভেক্টর কি হতে পারে, প্লাজমিড, ব্যাকটেরিওফাজ যেমন ল্যামডাফাজ, M13 ফাজ হতে পারে, কসমিড হতে পারে, ইয়াক হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোম, ব্যাক হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোসোম, এছাড়া ফাজমিড হতে পারে, ট্রান্সপোজন হতে পারে, যেটাকে আমরা জাম্পিং জিনও বলে থাকি। আচ্ছা, এবার দেখো অ্যানিমালসের ক্ষেত্রে আমরা দেখছি রেট্রোভাইরাস, যেটা একটা ভেক্টর হিসেবে কাজ করতে পারে, আবার যেটা ক্যান্সারাস হতে পারে। অনেকগুলো আরডিএনএ টেকনোলজি, অনেকগুলো স্টেপস আছে। আইসোলেশন অফ ডিএনএ, 2 নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, 3 নম্বর হচ্ছে সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিজায়ার্ড ডিএনএ, হ্যাঁ, 4 নম্বর হচ্ছে অ্যাম্প্লিফিকেশন অফ জিন অফ ইন্টারেস্ট, 5 নম্বর হচ্ছে লাইগেশন উইথ ভেক্টর, 6 নম্বর হচ্ছে ট্রান্সফার ইনটু হোস্ট, যেটা ট্রান্সফরমেশন আর সিলেকশন বাই সিলেক্টেবল মার্কার। তারপর বলছে কালচার অফ হোস্ট সেলস ইন নিউট্রিয়েন্ট মিডিয়া, তারপর বলছে আইসোলেশন অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, যেটা একটা ডাউনস্ট্রিম প্রসেসিং। আইসোলেশন অফ জেনেটিক মেটেরিয়াল, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি করব, সেল ওয়ালের মধ্যে পেপটাইড ও গ্লাইকান থাকে, তাহলে এটাকে লাইসোজাইম দিয়ে এটাকে ডিগ্রেড করতে হবে বা ডাইজেস্ট করতে হবে। ফাঙ্গাল সেল ওয়ালের মধ্যে কাইটিন থাকে, যেটাকে আমরা কাইটিনেজ দিয়ে ডাইজেস্ট করতে পারি। প্ল্যান্টের মধ্যে সেল ওয়ালে সেলুলোজ থাকে, যেখানে সেলুলেজ দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে আরএনএসকে ট্রিট করার জন্য আরএনএস লাগবে, লিপিডের জন্য লাইপেজ লাগবে, তাহলে চিল ইথানল দিতে পারি আমরা, তারপর সেটা স্পুলিং করবো, যে প্রেসিপিটেশন অফ দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট, এভাবে আমরা পাই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই ইউজিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, তাহলে অনেকগুলো কাটিং সাইট আছে। এরপর হচ্ছে সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিজায়ার্ড ডিএনএ, যেটাকে আমরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস করবো। অ্যাগারোস হচ্ছে উইচ ক্যান অবটেন ফ্রম সিউইডস, রেড অ্যালকি, যেটার একটা সিভিং এফেক্ট আছে, এটা পোরাস একটা স্ট্রাকচার তৈরি করে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জেল কিভাবে রান করানো হয়, শর্টার ডিএনএ ফ্র্যাগমেন্ট জেল ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে দে ফার্দার ইট উইল মুভ, আর বেসড অন সাইজ অ্যান্ড চার্জ স্টেনিং করা হয় ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে, এটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি ইউভি রেজ দিয়ে, হ্যাঁ, অরেঞ্জ ব্যান্ড দেখতে পাবো ইন প্রেজেন্স অফ ইথিডিয়াম ব্রোমাইড। ইলিউশন থাকবে একটা, যে এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড ডিএনএ ফ্রম দ্য জেল, এটাকে এর মধ্যে আমরা লোড করব।
আচ্ছা, এরপর বলছে অ্যাপ্লিকেশন অফ জিন অফ ইন্টারেস্ট, পিসিআর করতে পারি আমরা, পলিমারেজ চেইন অফ রিয়াকশন, যেটা প্রথম ডিসকভার করেছেন ক্যারি মুলিস 1970-এ। এটা একটা কপি তৈরি হওয়া, লাইক রেপ্লিকেশন আমরা বলতে পারি। পিসিআর মেশিনটাকে আমরা থার্মোসাইক্লারও বলি। এর তিনটে সাইকেল আছে, ডিন্যাচুরেশন, অ্যানলিং আর এক্সটেনশন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথমে মাইনাস 94 ডিগ্রি সেলসিয়াসে, মানে মাইনাস নয়, 94 ডিগ্রি সেলসিয়াসে ডিন্যাচুরেশন হয়। তারপর অ্যানিলিং হয় 55 থেকে 65 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে প্রাইমারটা আসে, যোগ হয় শর্ট অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্স। এরপর পলিমার সেটাকে এক্সটেনশন করে 72 ডিগ্রি সেলসিয়াসে ফ্রম থার্মাস অ্যাকুইটিকাস ফর হট স্প্রিং টু মেক দ্য ট্যাক পলিমারেজ এনজাইম। তাহলে আমরা যদি 30 সাইকেলস করি, নাম্বার অফ কপিজ হবে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে নাম্বার অফ সাইকেল, তাহলে 2 টু দি পাওয়ার 30, মানে বিলিয়নস নাম্বারস অফ ডিএনএ উইল বি প্রডিউসড। এরপর আমরা কি করব, লাইগেশন অফ জিন অফ ইন্টারেস্ট উইথ দ্য ভেক্টর বাই মিনস অফ ডিএনএ লাইগেজ। এখানে সেম রেস্ট্রিকশন নিউক্লিয়েজ আমরা আবিষ্কার মানে ইউজ করব, রিকম্বিনেন্ট ভেক্টর তৈরি হবে। এবং তারপর হচ্ছে ইনসারশন অফ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ টু দ্য হোস্ট। তাহলে হোস্টের বডিতে কি হবে, হোস্ট হ্যাজ টু বি মেড কম্পিটেন্ট, হোস্টটাকে আমাদের কম্পিটেন্ট বানাতে হবে। হ্যাঁ, ডিএনএটা হচ্ছে হাইড্রোফিলিক আমরা নেচার, যেন প্লাজমা মেমব্রেনের মধ্যে হাইড্রোফিলিক মলিকিউল থাকছে। সো উই হ্যাভ টু ট্রিটমেন্ট উইথ দ্য ডাইভ্যালেন্ট ক্যাটায়ন। তাহলে এই Ca2+ ইটস পারমিয়াবিলিটিটাকে বাড়াবে অ্যান্ড ইটস ফর্ম দ্য পোর ইন দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য হোস্ট। ট্রান্সফরমেশন, হোস্ট সেলকে আমরা কীভাবে ট্রান্সফর্ম করতে পারি, ব্যাকটেরিয়া যদি হয় তাকে হিট শক দিতে পারি 42 ডিগ্রি সেলসিয়াস, এবং তারপর আইস, খুব র্যাপিডলি এটা হিট শক হয়ে ট্রান্সফর্মড হবে। অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা মাইক্রো ইঞ্জেকশন করতে পারি ডিএনএকে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা জিন গান বা বলিস্টিক্স ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিজড প্যাথোজেন যেমন এগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্স বা রেট্রোভাইরাস, এগুলো ইউজ করা হয়, বা ইলেকট্রোপোরেশন করা যেতে পারে। আচ্ছা, মাইক্রো ইঞ্জেকশন করে ডিএনএকে ইনজেক্ট করা হয়। জিন গান বা এর ক্ষেত্রে ডিএনএ বাকে কোল্ড টাংস্টেনের মধ্যে দেওয়া হয়, যেটাকে বোমবার্ড করা হয় প্ল্যান্ট সেলের মধ্যে, এবং এভাবে প্ল্যান্ট সেলের মধ্যে রিকম্বিনেন্ট প্ল্যান্ট সেল তৈরি করা যেতে পারে। তাহলে সিলেকশন অফ দ্য রিকম্বিনেন্টস ফ্রম নন রিকম্বিনেন্টস, সিলেক্টেবল মার্কার আমরা ইউজ করতে পারি, যেটা আমরা অ্যান্টিবায়োটিক মার্কার ইউজ করতে পারি। কালচারিং অফ হোস্ট সেলস ইন নিউট্রিয়েন্ট মিডিয়া, নিউট্রিয়েন্ট মিডিয়ার মধ্যে এটাকে দেওয়া হয় একটা স্মল স্কেলে, ওটা লার্জ স্কেলে। ফার্মেন্টার বা বায়োরিয়াক্টর ইউজ করা যেতে পারে। প্রোটিন ইজ এনকোডেড ইন দি হেটারোলোগাস হোস্ট, দ্যাট ইজ রিকম্বিনেন্ট প্রোটিন। আচ্ছা, বায়োরিয়াক্টর বা ফার্মেন্টার আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাজিটেটর সিস্টেম। এখানে একটা অক্সিজেন ডেলিভারি সিস্টেম থাকবে, একটা অ্যাজিটেটর সিস্টেম থাকবে, একটা অক্সিজেন ডেলিভারি সিস্টেম থাকবে। এই চেম্বারের মধ্যে প্রায় 100 লিটার থেকে 1000 লিটার চেম্বার হয়ে থাকে। এক্ষেত্রে র মেটেরিয়াল হিসেবে তোমার বায়োলজিক্যালি কনভার্টেড ইনটু এনজাইম, প্রোটিন, অ্যান্টিবায়োটিক এগুলো ইউজ করা হয়। অপটিমাম কন্ডিশন কি, টেম্পারেচার, পিএইচ, সাবস্ট্রেট, সল্ট, অক্সিজেন, ভিটামিন, সেগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে ফোম কন্ট্রোলার আছে, টেম্প কন্ট্রোলার আছে, পিএইচ, স্যাম্পলিং পোর্টস, এইসবগুলো থাকছে এর মধ্যে। আচ্ছা, ফার্মেন্টারের ক্ষেত্রে কি আছে, ব্যাচ ফার্মেন্টেশন এবং কন্টিনিউয়াস কালচার হতে পারে। ব্যাচ ফার্মেন্টেশনটা হচ্ছে একটা ক্লোজড সিস্টেমে হয়, কন্টিনিউয়াস কালচারটা ওপেন সিস্টেমে হয়। এখানে র মেটেরিয়াল দেওয়া হয়, এটা ওপেন অ্যাট ওয়ান এন্ড, এখানে র মেটেরিয়াল দেওয়া হয়েছে, এটা তোমার করে ড্রেন আউট হয়ে যাচ্ছে। এটাতে একটু কন্টিনিউয়াস কালচার আমরা অনেক বেশি ইল পাচ্ছি, ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ এটা প্রসেস একটা। আচ্ছা, এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা কীভাবে এক্সট্রাকশন করবো এবং ফার্দার ডাউনস্ট্রিম প্রসেসিংয়ে যাবো। সেপারেশন অ্যান্ড পিউরিফিকেশন করতে হবে, সেটা প্রথমে ড্রাইং করা যেতে পারে, পেপার ক্রোমাটোগ্রাফি করতে পারি আমরা, এটা একটা এক্সট্রাকশন প্রসিডিওর। সলভেন্ট এক্সট্রাক্ট করতে পারি, তারপর ডিস্টিলেশন করব, তারপর প্রিজারভেটিভ অ্যাড করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং, দেন ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড লাস্টলি মার্কেটিং। তাহলে আমাদের এই বায়োটেকনোলজির প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এর পরের ক্লাসে, কালকের ক্লাসে আমরা অ্যাপ্লিকেশনস অফ বায়োটেকনোলজি পড়বো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।